আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বেসিক গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। অর্থাৎ আমরা আজ আলোচনা করব প্রোনাউন এবং ইহার শ্রেণীবিভাগ নিয়ে। চলুন শুরু করা যাক। প্রোনাউন এবং ইহার শ্রেণীবিভাগ দিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদের প্রথমেই জানতে হবে প্রোনাউন বিষয়টি কী। হ্যাঁ, আমরা আমাদের বিগত পার্টস অফ স্পিচের ক্লাসে প্রোনাউন বিষয়টি কী সেটি শিখেছিলাম। আজকে সেটির ক্লাসিফিকেশন করব এবং সেটি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা প্রোনাউন সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা পাবেন এবং পরবর্তী জীবনে সেগুলোকে আপনারা জীবনের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। আমরা যদি প্রোনাউন নিয়ে কথা বলতে চাই, প্রথমে আমরা প্রোনাউন শব্দটিকে একটু বিভাজন করার চেষ্টা করি। প্রোনাউন এই শব্দটিকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রো, এটিকে যদি আমরা বলি পরিবর্তে, আরেকটি হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে নাম। তার মানে কথাটি কি দাঁড়াচ্ছে? নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। তো যদি আমরা এই প্রোনাউন শব্দটিকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি কি, আমাদের আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তারাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ আমরা নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করব তাদেরকে আমরা বলবো প্রোনাউন। দুইটি উদাহরণের মাধ্যমে প্রোনাউন বিষয়টিকে আরো একটু ক্লিয়ার করে। আমি যদি একটি এক্সাম্পল দিই, এরকম হবে, রনি ইজ এ গুড বয়। রনি একজন ভালো ছেলে। দ্বিতীয়বার বললাম, হি গোজ টু স্কুল এভরি ডে। আমি কি বললাম? রনি একজন ভালো ছেলে। রনি ইজ এ গুড বয়। এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রনি শব্দটি হচ্ছে একটি নাউন। এই যে এখানে যে আমরা ওয়ার্ডটা ব্যবহার করলাম রনি, এটা একটি কি নাউন। পরবর্তীতে আমরা রনি ব্যবহার না করে আমরা কি ব্যবহার করলাম? হি। এই যে হি শব্দটি, এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হলো। যেহেতু এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাহলে এটি অবশ্যই একটি প্রোনাউন। কারণ আমাদের সংজ্ঞার মধ্যে তো আমরা উল্লেখ করেছিলাম, নাউনের পরিবর্তে আমরা যে সকল শব্দ ব্যবহার করি তাদেরকে আমরা কি বলি? প্রোনাউন। এখন প্রশ্ন হতে পারে, নাউনের পরিবর্তে কেনই বা আমাদেরকে প্রোনাউন ব্যবহার করতে হবে? হ্যাঁ, এটি একটি সুন্দর প্রশ্ন। আমরা যদি কোনো প্যাসেজে বা কোনো একটা গল্পে যদি বারবার যদি আমরা নাউন ব্যবহার করি, তাহলে সেখানে কি হয়? গল্পের যে মাধুর্যতা সেটা নষ্ট হয়ে যায়। সেই মাধুর্যতাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা প্রোনাউনগুলো ব্যবহার করি। যেমন আমি যদি বলি, রনি ভালো ছেলে, রনি প্রতিদিন বিদ্যালয়ে যায়, রনি তার বাবা মাকে ভালোবাসে। এই যে বারবার রনি রনি বললে আমাদের যেই কথার যেই সৌন্দর্য সেটা লোপ পায়। কিন্তু সেখানে যদি আমরা নাউনের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা প্রোনাউন ব্যবহার করি, তাহলে কি হয়? সেই কথাটার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। অর্থাৎ কথার সৌন্দর্য বৃদ্ধির জন্যই মূলত আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। তো আশা করি প্রোনাউন বিষয়টি কি সেটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে প্রোনাউন সর্বমোট কত প্রকার, এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং আশা করি প্রোনাউনের এই আলোচনার শেষে আপনারা প্রোনাউন সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি প্রোনাউন সর্বমোট 8 প্রকার। আর সেগুলো কি? নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। নাম্বার 3, রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধসূচক সর্বনাম। নাম্বার 4, ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। নাম্বার 5, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বিভাজন জ্ঞাপক সর্বনাম। নাম্বার 6, রিসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম। নাম্বার 7, ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। এবং সর্বশেষ যে প্রোনাউনটি আসে
সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন বা আত্মবাচক সর্বনাম। প্রনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম যে প্রনাউনটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পার্সোনাল প্রনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। তো এই পার্সোনাল প্রনাউন নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে পার্সোনাল প্রনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম বিষয়টি কি। হ্যাঁ, আমরা জানি যে সকল প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলে থাকি পার্সোনাল প্রনাউন। চলুন দু একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। একটু মনোযোগ সহকারে এই এক্সাম্পলের দিকে লক্ষ্য করার চেষ্টা করুন। এখানে আমরা একটি শব্দ ব্যবহার করছি উই, দ্বিতীয় বাক্যে ইউ, তৃতীয় বাক্যে উই এবং ইট শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করুন। আমরা প্রথম বাক্যে যে উই শব্দটি ব্যবহার করেছি আমরা, উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট বা আমরা ছাত্র। তো এখানে উই শব্দটি আমাদের সবারই টানা একটা নাম তো আছে, সেই নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম উই, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা উই শব্দটি ব্যবহার করলাম। তাহলে এটি হচ্ছে কি প্রনাউন। এবং এই যে উই শব্দটি কিসের পরিবর্তে ব্যবহৃত হবে? কোনো একটা ব্যক্তির পরিবর্তে উই শব্দটি ব্যবহৃত হবে। যেহেতু কোনো একটা ব্যক্তির পরিবর্তে এই প্রনাউনটি ব্যবহৃত হয়েছে তাহলে এটি অবশ্যই একটি ব্যক্তিবাচক বা পার্সোনাল প্রনাউন। ঠিক তেমনি ইউ এবং উই এই দুইটাও সেম ভাবে কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। যেহেতু এটি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে তাহলে এরা দুটিও পার্সোনাল প্রনাউন। ঠিক তেমনি এখানে যদি আমরা ইট শব্দটি ব্যবহার করি, অর্থাৎ উই হিয়ার ইট ইয়েস্টারডে, এখানে ইট শব্দটি কোনো একটি বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আর যেহেতু এটি একটি বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়েছে এবং এটি যেহেতু একটি প্রনাউন তাহলে এটিও একটি পার্সোনাল প্রনাউন। কারণ আমরা পার্সোনাল প্রনাউনের সংজ্ঞার মধ্যেই বলেছিলাম যে সকল প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলে থাকি পার্সোনাল প্রনাউন। তো আশা করি পার্সোনাল প্রনাউন বিষয়টি কি সেটি আপনারা বুঝতে পেরেছেন। পার্সোনাল প্রনাউনের পরে আমরা যে প্রনাউনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা নির্দেশক সর্বনাম। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা নির্দেশক সর্বনাম বিষয়টি কি। আমরা যদি এটি ডেফিনেশন অথবা এটি সংজ্ঞাটি যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আশা করি বিষয়টি আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি যে সকল প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। বিষয়টিকে আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা দুই একটি উদাহরণ দেখি, তারপর বিষয়টিকে নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা আমাদের সংজ্ঞার মধ্যে কি বলেছি, যে সকল প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকেই নির্দেশ করে তাকেই বলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখানে যদি আমরা এই উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য করি, দিস ইজ আওয়ার কান্ট্রি, এখানে আমরা যে শব্দটি ব্যবহার করলাম দিস, এই যে দিস শব্দটি এটি একটি প্রনাউন। এটি কি হলো, আমাদের যে কান্ট্রি তার পরিবর্তে বসলো। এখানে দিস শব্দটি কি হলো, কান্ট্রির পরিবর্তে বসলো এবং এটি আবার কাকে নির্দেশ করতেছে, এই কান্ট্রিকেই নির্দেশ করতেছে। তার মানে এটি একটি নাউনের পরিবর্তে বসলো এবং সেই নাউনকেই নির্দেশ করতেছে। যেহেতু এটি একটি নাউনের পরিবর্তে বসে সেই নাউনটাকে নির্দেশ করতেছে তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এটি একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ঠিক তেমনি আমরা যদি এই বাক্যটির দিকে লক্ষ্য করি, দ্যাট ইজ এ স্মল কটেজ, এটি একটি ছোট্ট কুটির, তাহলে এখানে যে দ্যাট শব্দটি এটি কি হলো, এই স্মল কটেজের পরিবর্তে বসলো এবং সেই কটেজটিকেই নির্দেশ করছে। যেহেতু এটি সেই কটেজকে অর্থাৎ একটা নাউনের পরিবর্তে বসে সেই নাউনটাকে নির্দেশ করছে তাহলে এখানে আমরা বলতে পারি দ্যাট শব্দটি একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ঠিক তেমনি আমরা 3 নম্বর যদি দেখি তাহলে হচ্ছে দোজ আর গুড বুকস, এখানে দোজ শব্দটি কি হলো, এই বুক শব্দের পরিবর্তে বসে কি করলো, সেটি আবার ওই বইকেই নির্দেশ করছে। যেহেতু এরা এই এক একটি নাউনের পরিবর্তে বসলো এবং তারা সেই নাউনটিকে আবার নির্দেশ করছে তাহলে অবশ্যই এই তিনটি এক একটি কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কারণ ডেমনস্ট্রেটিভ প্রনাউনের সংজ্ঞার মধ্যেই তো বলা আছে যে সকল ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাদেরকে আমরা বলে থাকি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এখানে যে দিস অথবা দ্যাট অথবা দোজ যে শব্দগুলো রয়েছে তারা এক একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তো আশা করি ডেমনস্ট্রেটিভ প্রনাউন বিষয়টি কি সেটি আপনারা বুঝতে পেরেছেন। ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিলেটিভ প্রনাউন বা সম্বন্ধসূচক সর্বনাম।
এই রিলেটিভ প্রনাউন বা সম্বন্ধসূচক সর্বনাম থেকে আমরা বুঝতে পারি এটি মূলত কোন ধরনের প্রনাউন। যদি আমরা এটি সংজ্ঞাটিকে একটু ভালো করে অবজার্ভ করি তাহলে বিষয়টি আমাদের কাছে অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আমরা দুই একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক রিলেটিভ প্রনাউন কি। রিলেটিভ প্রনাউনের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে সকল প্রনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশপূর্বক দুটি সেন্টেন্সকে যুক্ত করে তারাই হচ্ছে রিলেটিভ প্রনাউন। অর্থাৎ যে প্রনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করে এবং যারা কি করে অন্য কোনো দুটি সেন্টেন্সকে যুক্ত করে তারাই হচ্ছে রিলেটিভ প্রনাউন। চলুন দুই একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার, আই নো দ্য ম্যান হু সেভড মাই লাইফ। আমি সেই লোকটাকে চিনি যে আমার জীবন বাঁচিয়েছে। এখানে যদি আমরা এই প্রনাউনটির দিকে লক্ষ্য করি, হো, এখানে হো শব্দটি একটি প্রনাউন এবং এটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এটি কি করতেছে? পূর্বে উল্লেখিত একটা নাউনকে, দ্য ম্যান, এই নাউনটাকে কি করতেছে? নির্দেশ করছে। এবং এই শব্দটি কি করলো? এখানে সেভ মাই লাইফ অ্যান্ড আই নো দ্য ম্যান, এই দুটা সেন্টেন্সকে কি করলো? যুক্ত করলো। তাহলে আমাদের সংজ্ঞায় কি বলা ছিল? যে সকল প্রনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করবে। তাহলে এখানে কি করলো? হো শব্দটি এই যে নাউনটা, দি ম্যান, নাউনটাকে কি করলো? নির্দেশ করলো এবং এই সেন্টেন্স এবং এই যে সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সকে কি করলো? এখানে যুক্ত করলো। তাহলে অবশ্যই এটি একটি রিলেটিভ প্রনাউন। ঠিক তেমনি আমরা যদি লক্ষ্য করি, দিস ইজ দ্য হাউস হোয়ার মাই ফ্রেন্ড ডাইড, এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে আমার বন্ধু মারা গিয়েছিল। একটু লক্ষ্য করুন, এখানে যে হোয়ার শব্দটি, এটি কি করলো? এখানকার যে হাউস, ঘরটিকে নির্দেশ করছে। এখানে হাউস, এই ঘরটিকে নির্দেশ করছে এবং মাই ফ্রেন্ড ডাইড অ্যান্ড দিস ইজ দ্য হাউস, এই দুটি সেন্টেন্সকে কি করছে? যুক্ত করছে। তাহলে এটিও কি একটি রিলেটিভ প্রনাউন? কারণ রিলেটিভ প্রনাউনের সংজ্ঞার মধ্যেই তো বলা আছে রিলেটিভ প্রনাউন কি করবে? পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করবে এবং কি করবে? দুটি সেন্টেন্সকে যুক্ত করবে। আর এখানে হো এবং হোয়ার দুটি শব্দই কি করলো? তাদের পূর্বে উল্লেখিত কোনো একটা নাউনকে বা কোনো একটা প্রনাউনকে কি করছে? নির্দেশ করছে। পাশাপাশি এরা কি করতেছে? দুটি সেন্টেন্সকে যুক্ত করছে। তাহলে এরা অবশ্যই রিলেটিভ প্রনাউন। আশা করি রিলেটিভ প্রনাউন বিষয়টি কি সেটিও আপনারা বুঝতে পেরেছেন। রিলেটিভ প্রনাউনের পরে আমরা যে প্রনাউনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। তো প্রশ্নবোধক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রনাউন নিয়ে জানতে হলে আমাদেরকে জানতে হবে ইন্টারোগেটিভ প্রনাউন বা প্রশ্নবোধক সর্বনাম মূলত কি বা বিষয়টি কি। আমরা যদি এটি সংজ্ঞাটি একটু লক্ষ্য করি তাহলে আশা করি আমরা বিষয়টি ধরতে পারবো বা বিষয়টি আমরা বুঝতে পারব। যে সকল প্রনাউন কোনো প্রশ্ন করতে বা কোনো কিছু জানতে চাওয়ার জন্য ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলে থাকি ইন্টারোগেটিভ প্রনাউন। অর্থাৎ কোনো কিছু সম্বন্ধে জানতে চাওয়ার জন্য বা কোনো প্রশ্ন করার জন্য আমরা যে সকল প্রনাউন ব্যবহার করি সেগুলোকে আমরা বলে থাকি ইন্টারোগেটিভ প্রনাউন। তো চলুন দু একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আমরা যে দুটি বাক্য দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হোয়াট ইজ ইউর নেম এবং অন্যটি হচ্ছে হোম ডিড ইউ ওয়ান্ট, অর্থাৎ তোমার নাম কি, আর একটি হচ্ছে কি তুমি কাকে চাও। এখানে হোয়াট শব্দটি একটি প্রনাউন এবং হোম শব্দটি একটি প্রনাউন এবং এই দুটি প্রনাউনই আমরা কিসের জন্য ব্যবহার করলাম? প্রশ্ন করার জন্য ব্যবহার করলাম। আর যেহেতু এই দুটি শব্দ বা দুটি প্রনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে তাহলে এরা অবশ্যই প্রশ্নবোধক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রনাউন। তো আশা করি ইন্টারোগেটিভ প্রনাউন বা প্রশ্নবোধক সর্বনাম বিষয়টি কি সেটিও আপনারা বুঝতে পেরেছেন। ইন্টারোগেটিভ প্রনাউনের পরে আমরা যে প্রনাউনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বা বিভাজন জ্ঞাপক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বা বিভাজন জ্ঞাপক সর্বনাম সম্বন্ধে জানতে হলে আমরা আগে এটির সংজ্ঞাটি দেখে নিই। চলুন দেখে নেওয়া যাক। যে প্রনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় তাদেরকে বলা হয়ে থাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বা বিভাজন জ্ঞাপক সর্বনাম। আমরা কি বললাম? যে প্রনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে কিভাবে বোঝাবে? পৃথকভাবে বোঝাবে, মানে আলাদা আলাদা করে বোঝাবে, তারাই হবে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন অথবা বিভাজন জ্ঞাপক সর্বনাম। চলুন দুই একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আমরা প্রথম যে বাক্যটি বললাম ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ পেট, এখানে আমরা যে শব্দটি ব্যবহার করলাম ইচ,
আর পরের বার আমরা ব্যবহার করলাম নাইদার অফ দ্য বয়েজ টেল দ্য ট্রুথ। এখানে আরো একটি শব্দ ব্যবহার করলাম নাইদার। তো প্রথম বাক্যে আমরা কি বললাম, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ পেন। প্রত্যেকটা বালকেরই একটা করে কলম রয়েছে। এখানে ইচ শব্দটি কি করলো, মানে একাধিক বালকের যে কলম আছে সেটিকে একটু পৃথকভাবে বোঝাচ্ছে। প্রত্যেককে এখানে কি করা হচ্ছে, পৃথক পৃথক করে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা বালকের। এখানে বালক কিন্তু একাধিক, কিন্তু ইচ শব্দটা কি করতেছে, তাদের প্রত্যেককেই পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে যে তাদের প্রত্যেকের একটি একটি করে কলম রয়েছে। যেহেতু ইচ শব্দটি দুইয়ের অধিক ব্যক্তিকে পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে, তাহলে এটি অবশ্যই একটি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। কারণ ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের সংজ্ঞার মধ্যেই বলা আছে যে সকল প্রনাউন দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝানো হবে তারাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে এটি অবশ্যই একটি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ঠিক তেমনি এখানে যদি আমরা বলি নাইদার অফ দ্য বয়েজ টেল দ্য ট্রুথ, বালকদের কেহই সত্য কথাটি বলে। এখানে বালক অনেকেই আছে, কিন্তু তাদের কেউই কি বলেনি, সত্য কথাটি বলেনি। অর্থাৎ এখানে প্রত্যেককে আলাদা আলাদা করা বলা হচ্ছে, যারা কেউই না, একজনও না। এখানে যতজন বালক ছিল তাদের কেউই বলেনি, অর্থাৎ প্রত্যেককে এখানে পৃথক করে দেওয়া হচ্ছে কোন ওয়ার্ডটির মাধ্যমে, নাইদার ওয়ার্ডটির মাধ্যমে। আর যেহেতু নাইদার ওয়ার্ডটি এখানে একটি প্রনাউন, তাহলে এটি অবশ্যই একটি কোন ধরনের প্রনাউন হবে, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তো আশা করি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বিষয়টি কি সেটিও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে প্রনাউনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিসিপ্রোক্যাল প্রনাউন বা পারস্পরিক সর্বনাম। হ্যাঁ, রিসিপ্রোক্যাল প্রনাউন এবং পারস্পরিক সর্বনাম নিয়ে আলোচনা করতে হলে চলুন সর্বপ্রথম আমরা এর সংজ্ঞাটি দেখে নিই। এর সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে সকল প্রনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তাদের পারস্পরিক কার্যের সম্পর্ক নির্দেশ করে তাকেই বলা হয় থাকে রিসিপ্রোক্যাল প্রনাউন। কি বলা হয় থাকে, দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তাদের পারস্পরিক কার্যের সম্পর্ক নির্দেশ করে। কে নির্দেশ করে, এই রিসিপ্রোক্যাল প্রনাউন। চলুন বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। চলুন উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি। আশা করি উদাহরণগুলো দেখলে বিষয়টি আপনাদের কাছে আরো একটু ক্লিয়ার হবে। এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে রনি অ্যান্ড রিনা লাভ ইচ আদার। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে অংশটুকু ইচ আদার, অর্থাৎ রনি এবং রিনা ইচ আদার একে অন্যকে ভালোবাসে বা তারা দুজন দুজনকে ভালোবাসে। তো এখানে রনি এবং রিনা কি করে, একে অন্যকে ভালোবাসে। তাহলে এখানে যে ইচ আদার অংশটি রয়েছে সেই অংশটির দ্বারা রনি এবং রিনার মধ্যে তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার যে পারস্পরিক যে সম্পর্কটা সেটাকে মূলত বোঝানো হচ্ছে। তাহলে এই ইচ আদার শব্দটি দ্বারা তাদের কার্যের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করছে। যেহেতু এটি দ্বারা তাদের কার্যের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করছে, তাহলে এটি অবশ্যই একটি রিসিপ্রোক্যাল প্রনাউন বা পারস্পরিক সর্বনাম। ঠিক তেমনি আমরা যদি বি নাম্বারের এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে কি বলা হয়েছে, উই হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অন্যকে সাহায্য করছি। এখানে যে ওয়ান অ্যানাদার অংশটুকু রয়েছে সেটি দ্বারা কি বোঝাচ্ছে, সেটি দ্বারা বোঝাচ্ছে আমরা যে একে অপরকে সাহায্য করেছিলাম, আমাদের যে কার্যের ফলাফল সেটি মূলত প্রকাশ পাচ্ছে এই ওয়ান অ্যানাদার অংশটুকু দ্বারা। যেহেতু এটি দ্বারা আমাদের কার্যের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করছে, তাহলে এটিও একটি রিসিপ্রোক্যাল প্রনাউন বা পারস্পরিক সর্বনাম। তো আশা করি এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আপনারা বিষয়টিকে আরো একটু সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং রিসিপ্রোক্যাল প্রনাউন বা পারস্পরিক সর্বনাম সম্বন্ধে আপনাদের ধারণা সুস্পষ্ট হয়েছে। রিসিপ্রোক্যাল প্রনাউনের পরে আমরা যে প্রনাউনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনডেফিনিট প্রনাউন, অর্থাৎ অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। এই অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বা ইনডেফিনিট প্রনাউনটি কি? যে সকল প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়। যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকেই বলা হয় ইনডেফিনিট প্রনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। চলুন দু একটি উদাহরণ দেখি, তাহলে আশা করি আমাদের বিষয়টি ক্লিয়ার হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, বলা হচ্ছে এনি অফ দ্য প্যান্টস উইল ডু, যে কোনো একটি কলম হলেই চলবে। ঠিক তেমনি এখানে সামবডি হ্যাজ কিলড দ্য টাইগার, কেউ একজন বাঘটিকে হত্যা করেছে। তাহলে এখানে আমরা যে শব্দটি ব্যবহার করলাম এনি এবং এখানে ব্যবহার করলাম সামবডি, দুটি শব্দ হচ্ছে প্রনাউন।
কারণ এদেরকে আমরা কোনো একটা নাউনের পরিবর্তে এখানে ব্যবহার করেছি। যেহেতু এরা প্রনাউন এবং এদের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এদের দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে না, অনির্দিষ্ট কোনো একটি বিষয়কে বোঝানো হচ্ছে। যেমন এনি অফ দ্য পেন্স উইল ডু, যে কোনো একটি কলম হলেই চলবে। এখানে কোনো নির্দিষ্ট কলমের কথা বলা হচ্ছে না, যে কোনো ধরনের একটি কলম হলেই চলবে। আর যেহেতু এটি নির্দিষ্ট করে কোনো কলমকে বোঝাচ্ছে না, তাহলে এটি অবশ্যই একটি অনির্দিষ্টতা জ্ঞাপক প্রনাউন। তাহলে এটি অবশ্যই অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বা ইনডেফিনিট প্রনাউন। ঠিক তেমনি somebody has killed the tiger, কেউ একজন বাঘটিকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না বা নির্দিষ্ট করে বলা হচ্ছে না। যেহেতু এই somebody শব্দটি অনির্দিষ্টতা জ্ঞাপক হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটি অবশ্যই একটি অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বা ইনডেফিনিট প্রনাউন। আশা করি ইনডেফিনিট প্রনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বিষয়টি কি সেটিও আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ আমরা যে প্রনাউনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন বা আত্মবাচক সর্বনাম। এই রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে কথা বলতে হলে আমরা আগে জেনে নিই রিফ্লেক্স শব্দটির মানে। রিফ্লেক্স শব্দটির মানে হচ্ছে পশ্চাদে ফিরে যাওয়া বা পিছনে ফিরে যাওয়া। অর্থাৎ এই প্রনাউনটির সংজ্ঞা যদি আমরা লক্ষ্য করি, সেখানেও আমরা এর প্রতিফলন দেখতে পারব। এর সংজ্ঞার মধ্যে বলা হয়েছে, যখন কোনো পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে সেটি কোনো একটি বাক্যের অবজেক্টের কাজ করবে এবং পিছনে ফিরে গিয়ে সেটি সেই সাবজেক্টকে নির্দেশ করবে, তখন সেটিকে বলা হবে রিফ্লেক্সিভ প্রনাউন। বিষয়টির মানে হচ্ছে কোনো একটা পার্সোনাল প্রনাউনের সাথে, সেটা যে কোনো ধরনের পার্সোনাল প্রনাউন হতে পারে, তার সাথে যদি সেলফ বা সেলফ শব্দটা যুক্ত হয় এবং সেই অংশটা যদি কোনো একটা বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং সেই অবজেক্টটি যদি আমরা পিছনে ফিরিয়ে নিয়ে যাই অবজেক্টটিকে, তাহলে সেটি কাকে নির্দেশ করবে? সেই বাক্যের সাবজেক্টটিকে নির্দেশ করবে। তাহলে সেই সেলফ বা সেলফ যুক্ত যেই প্রনাউনটি গঠিত হবে সেটি অবশ্যই কি হবে? রিফ্লেক্সিভ প্রনাউন হবে। চলুন উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য করি। এখানে আমরা যে বললাম হি কিল হিমসেলফ, এই বাক্যের মধ্যে আমরা কি বললাম? হি কিল হিমসেলফ, সে নিজেই নিজেকে হত্যা করেছে। এখানে হিম যে অংশটি রয়েছে সেটি একটি পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনের সংজ্ঞা অনুসারে এই হিম শব্দটি একটি পার্সোনাল প্রনাউন। তার সাথে এই যে সেলফ অংশটি যুক্ত হলো, যুক্ত হয়ে কি করলো? এই বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ নতুন একটি অবজেক্ট, এখানে একটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। কি সেটি হচ্ছে হিমসেলফ। তাহলে হিমসেলফ শব্দটি আবার পিছনে ফিরে গিয়ে কাকে নির্দেশ করতেছে? হি, অর্থাৎ সাবজেক্টটিকে নির্দেশ করতেছে। যেহেতু এই সেলফ যুক্ত অংশটি পিছনে ফিরে গিয়ে সাবজেক্টকে নির্দেশ করতেছে, তাহলে এটি অবশ্যই কি হবে? একটি রিফ্লেক্সিভ প্রনাউন বা আত্মবাচক সর্বনাম। ঠিক তেমনি আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, উই হার্ড আওয়ারসেলফ, এখানে যে শব্দটি রয়েছে আওয়ার, এটিও একটি পার্সোনাল প্রনাউন। তার সাথে এই সেলফ শব্দটি যুক্ত হয়ে কি গঠন করলো? আওয়ারসেলফস। আর এখানে এই আওয়ারসেলফ শব্দটি এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে সেটি আবার কাকে নির্দেশ করতেছে? উই নাউনটিকে নির্দেশ করছে। যেহেতু এটি উই নাউনটিকে নির্দেশ করছে এবং সেটি কোনো একটি পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ যুক্ত হয়ে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটি অবশ্যই একটি রিফ্লেক্সিভ প্রনাউন। কারণ রিফ্লেক্সিভ প্রনাউনের সংজ্ঞার মধ্যে বলা আছে, যখন কোনো পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে সেই প্রনাউনটি কোনো একটি সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসবে এবং একই সাথে সেটি কি করবে? ওই সেন্টেন্সের সাবজেক্টকে নির্দেশ করবে, তাহলে তারা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রনাউন। এবং এখানে হিমসেলফ অথবা আওয়ারসেলফ শব্দ দুটি বা প্রনাউন দুটি সেই কাজটি এই দুটি বাক্যের মধ্যে করছে, তাই আমরা বলতে পারি এরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আশা করি রিফ্লেক্সিভ প্রনাউন বিষয়টি কি সেটিও আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এখন থেকে আর প্রনাউন নিয়ে আপনাদের আর তেমন কোনো প্রবলেম হবে না। তারপর কারো যদি কোনো প্রশ্ন থাকে বা প্রনাউন নিয়ে কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে সেটি অবশ্যই লিখে দিতে পারেন। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আশা করি আমার ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।